প্রিয় আমার সকল ছাত্রছাত্রীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি দশম শ্রেণীর যারা মাধ্যমিক দিচ্ছ তাদের আফ্রিকা কবিতা থেকে অতি সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করব। এমসিকিউ, এসএকিউ এবং শর্ট। আশা করি তোমাদের এগুলো কাজে লাগবে সামনের পরীক্ষার জন্য। তোমরা এগুলো অবশ্যই করবে। এছাড়াও এর আগেও আমার অনেক ভিডিও অডিও দেয়া আছে, এগুলো দেখবে, তোমরা খাতায় লেখার চেষ্টা করো। অবশ্যই তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে, পাশে থাকা অল বটন টিপে দেবে, তবে আমার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে যাবে, আগের ও পরের ভিডিওগুলো দেখতে পাবে। আশা করি আমার চ্যানেলের সাথে যা যুক্ত আছো তারা নানা বিষয় নিয়ে তোমাদের ভালো লাগছে, নানা বিষয় নিয়ে আমি যেটা দিচ্ছি সেগুলো দেখতে পারবে। নানান কিছু, শুধু পড়াশোনা নয়, পড়াশোনা ছাড়াও আমরা নানান বিষয় নিয়ে আলোচনা করছি, এগুলো দেখো, শুনতে থাকো। তাহলে আজকে শুরু করছি আমরা আফ্রিকা কবিতার এমসিকিউ, এসএকিউ এবং শর্ট কোশ্চেন। আজকে আমার যে প্রথম কোশ্চেন থাকবে সেটা হলো, শুরু হচ্ছে প্রথম প্রশ্ন। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে ছিনিয়ে নিয়ে গেল? প্রাচী ধরিত্রী, ছায়াবৃত, কৃপণ আলো, রুদ্র সমুদ্রে বাহু। উত্তর হবে রুদ্র সমুদ্রে বাহু। আফ্রিকা বিদ্রুপ করেছিল কাকে? নতুন সৃষ্টিকে, ভয়ঙ্করকে, ভীষণকে, শঙ্কাকে। উত্তর হবে ভীষণকে। নেক্সট প্রশ্নে আসছি আমি। কবি আদিম যুগের যে বিশেষণ ব্যবহার করেছেন তা হলো অপমানিত, দৃষ্টি অতীত, চেতনাতীত, উদ্ভ্রান্ত। উত্তর হবে উদ্ভ্রান্ত। নেক্সট প্রশ্ন, স্রষ্টা নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিল কারণ আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাত, না সত্যের বর্বর লোভ, না নিজের প্রতি অসন্তোষ, না বিভীষিকার প্রচণ্ড মহিমা। উত্তর হবে নিজের প্রতি অসন্তোষ। এবার প্রশ্ন হবে, রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকায় ছিনিয়ে নিয়েছিল যেখান থেকে? সেটা পশ্চিম দিগন্ত থেকে, দেবস্থান থেকে, প্রাচী ধরিত্রী বুক থেকে, সূর্যহারা বনানী থেকে। উত্তর হবে প্রাচী ধরিত্রী বুক থেকে। নেক্সট প্রশ্ন, নিনাদ শব্দটির অর্থ কী? গর্জন, চিৎকার, শব্দ, ভয়ঙ্কর শব্দ। উত্তর হবে শব্দ। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার মিশে, মানে ধুলি তোমার ড্যাশ মিশে, শূন্যস্থান পূরণ করো। এটা কি আফ্রিকার দুর্গম জঙ্গলে, রক্তে অশ্রুতে, অপমানিত ইতিহাসে, না অবরুদ্ধ ইতিহাসে? উত্তর হবে রক্তে অশ্রুতে। শূন্যস্থানের জায়গায় বসবে। নেক্সট প্রশ্ন, শূন্যস্থানে দেবো, শিশুরা খেলছিল ড্যাশ, মাঠে মাঠে, বাষ্পকুল অরণ্যপথে, গুপ্ত গহ্বরে, মায়ের কোলে। উত্তর হবে মায়ের কোলে। নেক্সট প্রশ্ন, মানুষ ধরার দলের নখ ছিল ড্যাশ, শিয়ালের চেয়ে তীক্ষ্ণ, নেকড়ের চেয়ে তীক্ষ্ণ, সিংহের চেয়ে ধারালো, হায়নার চেয়ে তীক্ষ্ণ। উত্তর হবে নেকড়ের চেয়ে তীক্ষ্ণ। এবার আমরা যে প্রশ্নে যাব সেটা হলো, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। ইতিহাসে কিভাবে অপমানিত হলো? প্রশ্ন দেখো, এসএকিউ লেখো। পরাধীনতার গ্লানিতে, মানুষের সম্মানহীনতায় আফ্রিকার ইতিহাস হলো অপমানিত। সেই অপমানের চিহ্ন চিরস্থায়ী করে দিয়ে গেছে বর্বর, লোলুপ, হিংস্র ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলি। নেক্সট প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকাকে কে কোথায় ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকা কবিতায় কবি কল্পনা করেছেন সৃষ্টির যুগে স্রষ্টা যখন বারবার নিজের সৃষ্টি ভেঙে চুরমার করে দেয়, নিখুঁত করে গড়ে চেষ্টারত থাকে, তখন উত্তাল সমুদ্র প্রাচ্য দেশ থেকে আফ্রিকা মহাদেশের ভূখণ্ডকে আলাদা করে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। এবার প্রশ্ন, নতুন সৃষ্টিকে বারবার করেছিল বিধ্বস্ত কে? জানো কে কেন বিধ্বস্ত করেছিল? নতুন সৃষ্টি তথা পৃথিবীর প্রতি প্রবল অসন্তোষ স্বয়ং স্রষ্টা বিধাতা তাকে বারবার বিধ্বস্ত করে অর্থাৎ ভেঙে গড়ে তুলেছিল। নেক্সট প্রশ্ন, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, তারা কি করলো? বিপুল বিশ্বের গর্বান্ধ সাম্রাজ্যবাদী শক্তিগুলি লোহার হাতকড়ি দিয়ে আফ্রিকার মানুষদের সুকৌশলে শৃঙ্খলিত করলো। বুঝতে পারছো তোমরা ছাত্রছাত্রীরা? নেক্সট প্রশ্নে আমরা যাই। অপরিচিত ছিল তোমার মানব রূপকার, মানব রূপ অপরিচিত ছিল। উত্তর বলো। মানে এখানে বলছে সভ্যতার উগ্রতা আফ্রিকাকে তেমনভাবে স্পর্শ করেনি বলে মানবিকতা বোধের চিরস্নিগ্ধ রূপটি অবশিষ্ট পৃথিবীর কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল। বুঝতে পারছো? রহস্যময় জগতের অচেনা সৌন্দর্যের ছায়া যেন সর্বদা ঘিরে থাকে আফ্রিকাকে।
ক্লিয়ার? এবার বলবে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষায় অবিরল দৃষ্টিতে। কার মানবরূপ কাদের কাছে অপেক্ষায় আবিল দৃষ্টিতে উপেক্ষিত ছিল? উত্তর বলো। উত্তর হলো প্রশ্ন উদ্ধৃত পংক্তিটিতে আফ্রিকা মহাদেশের মানবরূপ যেন তার অরণ্য আচ্ছাদিত কালো ঘোমটার নিচে সাম্রাজ্যবাদী দেশগুলির কাছে উপেক্ষায় আবিল দৃষ্টিতে অপরিচিত ছিল। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন হলো তোমার ভাষাহীন ক্রন্দনে, এই ভাষাহীন ক্রন্দন কার ছিল? নিজস্ব সত্তায় রহস্য উন্মোচনে মগ্ন আফ্রিকা অকস্মাৎ সাম্রাজ্যবাদীদের দ্বারা আক্রান্ত হলে সে ভাষাহীন ক্রন্দনে ভেসে গিয়েছিল। বুঝতে পারছো? পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। কিভাবে এমন পরিস্থিতি তৈরি হলো? পৃথিবীর বহু সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের শক্তি ও উপনিবেশ গড়ার লক্ষ্যে স্বাধীন আফ্রিকা মহাদেশের মানুষকে শৃঙ্খলিত করলো, বর্বর অমানুষিক অত্যাচার চালালো। এইভাবেই এমন পরিস্থিতি তৈরি হলো। এবার প্রশ্ন 2 নম্বরে থাকছে, ভালোভাবে শোনো। কৃপণ আলো অন্তপুরে কবিতা অনুসারে এই যে বক্তব্যটি আলোচনা করো। কৃপণ কেন আলো বলি? আসলে আলোচ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আফ্রিকা কবিতায় আফ্রিকা যে ভৌগোলিক রাজনৈতিক সম্পর্কে যে মরমী বিশ্লেষণ করেছেন তাই নিয়ে আলোচনা। বনস্পতির নিবিড় আলিঙ্গনে যখন অরণ্যের দুর্ভেদ্য আলো ছায়ায় আবৃত থাকে আফ্রিকা, অর্থাৎ সূর্য প্রবেশ করতে পারে না, বড় বড় বৃক্ষে আটকে যায়। নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত হওয়ার জন্য বৃহৎ পাতা বিশিষ্ট গাছের সৃষ্টি হয়। এইখানে অসংখ্য বৃক্ষ যেন সন্নিবিষ্ট হয়, অতি সামান্য আলোটুকু প্রবেশ করে আফ্রিকা অধিকার পায় না। অন্ধকারে আবৃত থাকে আফ্রিকা অধিকাংশ প্রান্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। বিদ্রুপ করেছিল ভীষণকে, অথবা এই যে বিরূপের ছদ্মবেশে কে কীভাবে ভীষণকে বিদ্রুপ করেছিল? ভীষণভাবে শোনো তোমরা। দেখো, ভীষণকে ব্যঙ্গ অর্থাৎ আফ্রিকা নামাঙ্কিত কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের পৃথিবীর অন্য মহাদেশ থেকে বিচ্ছিন্ন আফ্রিকাকে ধীরে ধীরে স্বাবলম্ব হতে দেখেছিল। নিভৃত অবকাশে যখন দুর্গমের রহস্য সংগ্রহ করছিল বিশ্বের অন্যতম বৃহৎ এই ভূখণ্ড, তখন চিনেছিল জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতি তাকে দিয়েছিল অপার রহস্যময়তা। অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল আফ্রিকার চেতনাহীন মনে। আফ্রিকার অপর সাম্রাজ্যবাদী শক্তির আস্ফলনকে আফ্রিকা নিজেই চিনে নিতে চাইছিল। সেই ভীষণ শক্তিশালী শক্তিকে ব্যঙ্গ করার স্পর্ধা অর্জন করেছিল। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? লোহার হাতকড়ি নিয়ে আসার কারণ কি? সাম্রাজ্যবাদী শক্তির মানুষ, তথাকথিত সাম্রাজ্যবাদী শক্তির মানুষদের রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় ওরা বলে চিহ্নিত করেছিল। লোহায় হাতকড়ি সাম্রাজ্যবাদী শক্তির মানুষেরা বারবার আফ্রিকার ওপর অত্যাচার করে। কালো রঙের এই মানুষদের তারা অপেক্ষা দৃষ্টিতে দেখে। এই সহজ সরল জীবনধারা অত্যন্ত মানুষদের নিজের ভূমি থেকে বিতাড়িত করা হয়, তাদের হাতে পরিয়ে দেওয়া হয় দাসত্বের শৃঙ্খল, বিপন্ন হয় আফ্রিকা স্বাধীনতা। আমরা নেক্সট প্রশ্নে যাই। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, তোমার বলতে কাদের কথা বলা হয়েছে? কাদের নখ কেন নেকড়ের দিকে তীক্ষ্ণ বলা হচ্ছে? শোনো, আফ্রিকা মহাদেশ, তোমার বলতে আফ্রিকা মহাদেশকে কথা বলা হয়েছে। সাম্রাজ্যবাদী শক্তির হিংস্রতা পয়েন্ট করবে, বলবে দুর্ভেদ্য জঙ্গলে পরিবৃত আফ্রিকার হিংস্র অরণ্যকে প্রাণীদের অন্যতম হলো নেকড়ে। নেকড়ের তীক্ষ্ণ নখের থেকে সুচলো ও ধারালো হলো সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন, অর্থাৎ পশ্চিমী দুনিয়ার আফ্রিকার ওপর বর্বর উল্লাসে ঝাঁপিয়ে পড়ে। এদের আগ্রাসনের কথা বলতে গিয়েই কবি নখ যাদের তীক্ষ্ণ এই বাক্য বন্ধটি ব্যবহার করেছেন এবং তাদের লোলুপ হিংস্রতাকে সঠিকভাবে চিহ্নিত করেছেন। কবি এখানে সাম্রাজ্যবাদী শক্তির প্রতি ঘৃণা প্রকাশ করে আলোচ্য উক্তিটি করেছেন। নিশ্চয়ই বুঝতে পারছ। এবার একটা কবিতা, আফ্রিকা কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথ কবি মানসিকতা পরিচয়। এটা বড় প্রশ্ন, 5 নম্বরে শোনো। প্রথমে যেটা করবে ভূমিকা বা সূচনা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় সাম্রাজ্যবাদী শক্তির প্রতি এক কঠিন মানসিকতার পরিচয় দিয়েছেন। এক উদার মানবতাবাদকে জীবনের মূল মন্ত্র করে দেখে কবি তাদের সাম্রাজ্যবাদী আগ্রাসনকে মানবতার অভিশাপ বলে মনে করেছেন। আফ্রিকার মানবতাবাদকে আফ্রিকা হতে দেখে তার কলম সাম্রাজ্যবাদের সমালোচনা মুখর হয়ে উঠেছে। এটা একটা প্যারা করলে নেক্সট প্যারা করবে কবি মানসিকতার পরিচয়। পয়েন্ট হচ্ছে কবি মানসিকতার পরিচয়। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায়
প্রথম পর্বে আফ্রিকার জন্ম হয়েছিল বা জন্ম ইতিহাস বর্ণনা করেছেন সম্ভ্রান্ত সেই আদিম যুগের স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষ থেকে সব কিছু আবার নতুন করে সৃষ্টি করেছিল, ঠিক সেই সময় আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে যায় সবার থেকে। সেই আফ্রিকার ওপর স্বৈরাচারী শক্তি নানা অত্যাচার শুরু করে। সেই সময়টা হলো ইউরোপের সব থেকে বড় কলঙ্কের যুগ, কারণ ইউরোপের মানুষ প্রমাণ করতে ব্যস্ত ছিল যে আফ্রিকাবাসী কেবলমাত্র জন্তু শ্রেণীর জীব। আফ্রিকার মানুষের ওপর নির্মম অত্যাচারই শুরু হয়েছিল। উপজাতির মানুষদের ওপর দিনের পর দিন অমানসিক অবিচার করা হচ্ছিল। এই বিষয়কে মাথায় রেখে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আফ্রিকা কবিতাটি। আর কবিগুরুর সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে অনেক কবিতা লেখেন। আফ্রিকাবাসীর ওপর নির্লজ্জ অত্যাচার দেখে কবি শঙ্কিত হয়েছেন। এই কৃষ্ণাঙ্গের ওপর নারকীয় অত্যাচার করা হয়েছিল তা নিঃসন্দেহে অমানবিক, কিন্তু কবি বিশ্বাস করেন যে এই নির্যাতিত মানুষের একাধিক উঠে দাঁড়াবে, সমস্ত পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত হয়ে আবার তারা সোজা হয়ে দাঁড়াবে। এই কবিতা এটা আলোচনা করেছেন। আর একটা বড় কোশ্চেন বলি, এসো যুগান্তের কবি। কে কাকে যুগান্তের কবি বলেছেন? এই আহ্বান ধ্বনির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এটা আর একটা অথবা দিয়ে বলতে পারো যে বলো ক্ষমা করো। কাকে ক্ষমা করার কথা বলা হয়েছে? এই ক্ষমা কীভাবে কবিতায় প্রকাশিত হয়েছে? আর একটা অথবা আসতে পারে, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, তিনটের মধ্যে অথবা একই। মানহারা মানবীকে কবির এই আহ্বানের কারণ কি? শোনো ভালোভাবে। প্রথমে পয়েন্ট করবে যুগান্তরের কবি। কবি রবীন্দ্রনাথের ঠাকুর আগামী দিনের ক্রান্তিকারী সেই কবিকে যুগান্তের কবি বলেছেন, যিনি বঞ্চিত, লাঞ্ছিত, পীড়িত মানুষের পাশে দাঁড়াবেন। মানহারা মানবী, মানহারা মানবী হলো প্রথম পয়েন্ট করবে। মানহারা মানবী, মানহারা মানবী হলো আফ্রিকা, যে পশ্চিমী সভ্যতার লোভ লালসার শিকার হয়েছে। কবিতায় ভাববস্তু, প্রথম পয়েন্ট লিখবে কবিতার ভাববস্তু হয়ে গেল। এবার লিখবে কবিতার ভাববস্তুটাকে ব্যাখ্যা করবে। ছায়াবৃত আফ্রিকা উপেক্ষিত হয়েছিল ইউরোপীয় সভ্য জাতির দ্বারা। তারা কৃষ্ণকায় আফ্রিকাকে দেখেছিল উপেক্ষায় আবিল দৃষ্টিতে। তীক্ষ্ণ নখ, যাদের নেকড়ের চেয়ে আরও বেশি ভয়ঙ্কর, আফ্রিকাকে দেখলো খাদকের চোখে। সভ্যের বর্বর লোভ তাকে বাঁচতে দিল না। সভ্যের নির্লজ্জ অমানবিকতা দেখে হতাশ হলো এই মহাদেশের অন্তরাত্মা। এদের ভাষাহীন ক্রন্দনে বাষ্পকুল হলো অন্নপথ। রক্ত ঝরল কৃষ্ণ পৃথিবীর সরল নিষ্পাপ বুক থেকে। অশ্রুতে ভিজল পথ, অশ্রুতে, বুঝতে পারলো? লেখা হলো অপমানিত নতুন ইতিহাস। নেক্সট পয়েন্ট আলোচনা যাব প্যারা করে। সভ্যতার বিবর্তন ঘটে, ইতিহাসের সময়ের পট পরিবর্তন হয়। পশ্চিম দিগন্তে দেখা যায় ঝঞ্ঝা, বিক্ষুব্ধ মেঘ। পশ্চিমের গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে আসে পশুরা। অশুভ ধ্বনিতে তারা ঘোষণা করে দিনের অন্তিমকাল। কিন্তু কবিগুরু মনে করেন অশুভ শক্তির পতন অনিবার্য। কালের রথের চাকার মতো যেমন গমন হবে তারা, তেমনি প্রত্যাগমনও তেমনি তাদের বাধ্য। তাই যুগান্তরে কবির কাছে প্রার্থনা দ্বারাও এই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো। আর নেক্সট প্যারায় লিখবে হিংস্র প্রলাপের মধ্যে ক্ষমা করে উঠুক বিচারের মানদণ্ড। তাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তের কবির কাছে আহ্বান করেছেন মানহারা মানবীর পাশে দাঁড়াতে, আর হিংস্র প্রলাপের মধ্যে ক্ষমা করে উঠুক বিচারের মানদণ্ড। তাই কবি রবীন্দ্রনাথ যুগান্তরের কবির কাছে আহ্বান করেছেন মানহারা মানবীর পাশে দাঁড়াতে, আর অনুরোধ করেছেন হিংসার বিরুদ্ধে প্রতিহিংসাকে না করিয়ে ক্ষমার আদর্শকে তুলে ধরতে। ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে এই পর্যন্ত সমস্ত আলোচনা করলাম। আবার পরবর্তী এপিসোডে বা পরবর্তী পর্যায়ে আমি আরও দেবো। তোমাদের আশা করি আফ্রিকা কবিতার কোশ্চেনগুলো খুব ভালো লাগবে এবং এগুলো তোমরা মুখস্থ করো। সামনে 2023-এ যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অবশ্যই আবার একবার বলে দিই, যারা সাবস্ক্রাইব করনি, যারা শুধু দেখছো তারা কিন্তু আমার চ্যানেলে নোটিফিকেশান পাবে না। ইউটিউব চ্যানেল নোটিফিকেশান পেতে গেলে অবশ্যই পাশে থাকা অল বটনটি টিপে দেবে। আর এবং তবেই তোমরা আমার সমস্ত আলোচনাগুলো তোমরা পাবে। অবশ্যই খাতায় লিখে নেবে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে।